সুপ্রভাত। আমি শ্রীমতী সরজু পাল, সহকারী অধ্যাপিকা, বাংলা বিভাগ, মহিলা কলেজ, চাইবাসা। প্রধান ইউনিভার্সিটির পক্ষ থেকে অনলাইন শিক্ষণ কার্যক্রমে সকল বিদ্যার্থীগণকে স্বাগত জানাই। আমি আজ ইউজি সেকেন্ড ইয়ার বাংলা অনার্স সেমিস্টার 3 অর্থাৎ পেপার-5-এ তোমাদের যে কোর্স রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ অর্থাৎ ১০ম থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত এর প্রাচীন যুগ সম্বন্ধে আলোচনা করছি। ঠিক আছে, প্রাচীন যুগ সম্বন্ধে আলোচনা করার আগে আমরা জেনে নিই বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ সম্বন্ধে। বাংলা সাহিত্যের ইতিহাসের যুগকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়েছে। এক হলো প্রাচীন যুগ, 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। দ্বিতীয় হলো মধ্যযুগ, 1200 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং তৃতীয় হলো আধুনিক যুগ, 1800 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত। এই হলো বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ। এই যে বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ বললাম, এর মধ্যে প্রাচীন যুগ, এই প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হলো চর্যাপদ। তাহলে বোঝা যাচ্ছে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। আজ এই চর্যাপদ নিয়ে একটু আলোচনা করছি। চর্যাপদ কারা আবিষ্কার করেছিলেন, চর্যাপদ কারা রচনা করেছিলেন, চর্যাপদ কখন রচিত হয়েছিল, কোথা থেকে রচিত হয়েছিল, এই সব প্রশ্ন নিয়ে একটু আলোচনা করছি। এখন আসি তাহলে মূল টপিকসে। চর্যাপদ কি? চর্যাপদ হচ্ছে বৌদ্ধ সিদ্ধাচার্যদের সাধন গীতি। তাহলে চর্যাপদ কি? চর্যাপদ হচ্ছে বৌদ্ধ সিদ্ধাচার্যদের সাধন গীতি। বাংলা ভাষার প্রাচীন যে সাহিত্যিক নিদর্শন পাওয়া যায় তার উদ্ভবকাল পাল রাজাদের সময়। এই পাল রাজাদের কাল থেকেই বাংলা ভাষা ও সাহিত্যের আদিপর্ব সূচিত হয়েছিল। এই পাল রাজাদের সময়ে বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত ও সিদ্ধাচার্যদের আবির্ভাব ঘটেছিল। এই সিদ্ধাচার্য গণই চর্যাপদ রচনা করেছিলেন। তাহলে চর্যাপদ কারা রচনা করেছিলেন? সিদ্ধাচার্যগণ রচনা করেছিলেন। কোন সময়? পাল রাজাদের সময়। তাহলে প্রাচীন যুগের বাংলা রচনার একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদের পুঁথিখানি। এই চর্যাপদগুলির রচনাকাল হচ্ছে 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। চর্যাপদগুলির রচনাকাল কখন? তাহলে 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। তাহলে চর্যাপদগুলি কারা রচনা করেছিলেন? চর্যাপদগুলি সিদ্ধাচার্যরা রচনা করেছিলেন। এই সিদ্ধাচার্যগণ ছিলেন নাথপন্থী যোগী। তারা এই পদগুলিতে তাদের সাধন মার্গের দুর্লভ ও গূঢ় অনুভূতি ও অভিজ্ঞতার কথা সাংকেতিক ভাষায় লিপিবদ্ধ করে গেছেন। কারণ এগুলি তারা সর্বসাধারণের জন্য রচনা করেননি, এগুলি রচনা করেছিলেন নিজ নিজ শিষ্যদের উপদেশ দেওয়ার উদ্দেশ্যেই। তাই চর্যাপদের ভাষাগুলির অর্থ সহজে বোঝা যায় না। এর ভাষা হচ্ছে অস্পষ্ট, ভাব তেমনি হেয়ালিপূর্ণ। এই জন্য চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষাও বলা হয়ে থাকে। তাহলে চর্যাপদের ভাষাকে কি বলা হয়ে থাকে? সন্ধ্যা ভাষাও বলা হয়ে থাকে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেখো এই লাইনগুলো দেখে সহজে কি বুঝতে পারবে? কা তরুবর পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠ কাল। কি বললাম এখানে? কা তরুবর পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠ কাল। নিশ্চয়ই লাইনগুলো সহজে বোঝা যাচ্ছে না। তাহলে এর অর্থ করছি, দেখো এর অর্থ হচ্ছে কায়া তরুবরের মতো, কায়া মানে আমাদের শরীর, 5টি তার ডাল, আর চঞ্চল চিত্তে কাল অর্থাৎ মৃত্যু প্রবেশ করেছে। লাইনগুলোর অর্থটা করলে এই দাঁড়াচ্ছে,
তাহলে আবার একটা উদাহরণ দিচ্ছি, যেমন সনে ভরিলি করুণা নাবি রূপা থই নাহিকে ঠাবি। কি বললাম? সনে ভরিলি করুণা নাবি রূপা থই নাহিকে ঠাবি। এর অর্থ করছি, দেখো, সোনায় পরিপূর্ণ করুণার নৌকা, রূপা যে রাখবো তার জায়গা নেই। তাহলে চর্যাপদগুলির অর্থ সবাই সহজে বুঝতে পারবে না, এই জন্য এর ভাষাগুলিকে সন্ধ্যা ভাষা বলা হয়ে থাকে। তাহলে এরপর আমরা চলে আসি চর্যাপদ কে আবিষ্কার করেন, কত সালে আবিষ্কার করেন, কোথা থেকে আবিষ্কার করেন। ঠিক আছে, তাহলে এই চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করেন মহামহ হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় 1907 সালে। তাহলে চর্যাপদের পুঁথি কত সালে আবিষ্কার করেন? 1907 সালে নেপাল রায়দরবারের পুঁথিশালা থেকে। কোথা থেকে এটি আবিষ্কার করেন? নেপাল রায়দরবারের পুঁথিশালা থেকে। তিনি এর নাম দেন 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বদ্ধ গান ও দোহা। 1916 সালে বাংলায় 1323। তাহলে তিনি 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বদ্ধ গান ও দোহা নাম দেন। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশিত হয়। এটি কোথা থেকে প্রকাশিত হয়? তাহলে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। ঠিক আছে, এই পুঁথির যে অংশ প্রাচীন বাংলায় রচিত পদ পাওয়া গেছে, সেই অংশের নাম হচ্ছে চর্যাচর্য বিনিশ্চ। সেই অংশের নাম কি? চর্যাচর্য বিনিশ্চ। পুঁথিটিতে মোট 50টি পদ ছিল। এর মধ্যে 46টি সম্পূর্ণ পদ এবং একটি পদের অর্ধেক পাওয়া গেছে। এই অর্ধেক পদটি হচ্ছে 23 নম্বর পদ। 24, 25 এবং 48 এই 3টি পদ আমরা পাইনি। ঠিক আছে, তাহলে চর্যাপদের পুঁথিতে 50টি পদ ছিল, তার মধ্যে 46টি পুরো পদ এবং একটি পদের অর্ধেক পাওয়া গেছে। এখন বলি, তাহলে চর্যাপদের পুঁথিটিতে মোট কতজন সিদ্ধাচার্য ছিলেন? এই চর্যাপদের পুঁথিটিতে মোট 24 জন সিদ্ধাচার্য রচনা করেছিলেন। তাদের নাম হলো লুইপাদ, ভুসুকুপাদ, কানুপাদ, সবরপাদ, সরপাদ, চাটিলপাদ ইত্যাদি ইত্যাদি। এই চর্যাপদের অনেকগুলো ভাষার সংমিশ্রণ রয়েছে, যেমন বাংলা, হিন্দি, মৈথিলি, অসমিয়া, তাহলে ইত্যাদি। কি বললাম? এই চর্যাপদের ভাষাতে অনেকগুলি ভাষার সংমিশ্রণ রয়েছে, বাংলা, হিন্দি, মৈথিলি, অসমিয়া, উড়িয়া ইত্যাদি। এই চর্যাপদের টিকা রচনা করেছিলেন মুনি দত্ত সংস্কৃত ভাষায়। তাহলে চর্যাপদের টিকা কে রচনা করেছিলেন? মুনি দত্ত। এখন তাহলে চর্যাপদ সম্বন্ধে বলে নিলাম। এখন বলছি চর্যাপদে সেই সময়ের সমাজ জীবন কীরূপ ছিল, সমাজ চিত্র সম্বন্ধে একটু আলোচনা করে নিই। চর্যাপদগুলিতে সাধন তত্ত্ব ছাড়াও বাংলাদেশের তৎকালিক ভৌগোলিক ও সামাজিক চিত্রের কিছুটা পরিচয় আমরা পেয়ে থাকি। নদীমাতৃক বাংলাদেশের খেয়া পারাপারের দৃশ্য, নদী, সাঁকো পারাবারের চিত্র, নৌকার বর্ণনা, শাশুড়ি, বউড়ি, ননদী ইত্যাদির রূপক চিত্র, সাধারণ মানুষের নানা আমোদ প্রমোদ, পোশাক পরিচ্ছদ, নৃত্য, গীত, নাটক, অভিনয় ইত্যাদি, অভাব অনটন, এমনকি কিভাবে সেই সময় ঝুড়িখানায় গোপনে মদ তৈরি হতো তার চিত্র পর্যন্ত আমরা এই চর্যাপদে পেয়ে থাকি। সেই সময় যে নাটকের অভিনয় হতো আমরা একটি পদ থেকে জেনেছি, যেমন নাচন্তি গাইল বাজন্তী দেবী বুদ্ধ নাটক বিষমা হই। এই যে এখানে একটি পদ রয়েছে,
নাচন্তি গাইল বাজন্তি দেবী, বুদ্ধ নাটক সুষমা হই। এই পদে দেখা গেছে যে সেই সময় বুদ্ধ নাটকের অভিনয়ও হতো। তেমনি অন্য পদগুলিতে উচ্চ নীচ ভেদাভেদ, সমাজের কলঙ্কিত দিকটিও আমরা পেয়েছি। যেমন ডোম ডমনি, সবর সবরি, এই অন্তঃশ্রেণীর মানুষগুলির সামাজিক ঘৃণা ও অপমান মাথায় নিয়ে বাস করতে হতো গ্রামের বাইরে, কোনো নদীর তীরে বা পুকুরের পাড়ে। সেই পথ দিয়ে ব্রাহ্মণ সন্তানদের যাতায়াত ছিল নিষিদ্ধ। সে পথ দিয়ে যদি ভুলবশত কোনো ব্রাহ্মণ সন্তান গিয়ে পড়তেন, অতি গোপনে তাদের থেকে চলে আসতে হতো। ঠিক আছে, এরপর একটা বলছি যেন দেখো, দরিদ্রময় গৃহচিত্রের ছবি কিভাবে এখানে ফুটে উঠেছিল। টালো তোমর ঘর নাই পরিবেশি, হাঁড়ি তো ভাত নাই নিতিয়া বেশি। এই যে পদটি আমি বলছি, টালো তোমর ঘর নাই পরিবেশি, হাঁড়িতে ভাত নাই নিতিয়া বেশি, এই পদটিতে দরিদ্রময় গৃহচিত্রের ছবি সুন্দরভাবে ফুটে উঠেছে। এর অর্থ হচ্ছে যেমন টালির উপরে আমার ঘর কোনো প্রতিবেশী নেই, হাঁড়িতে ভাত নেই, তাই প্রতিদিন উপবাসী থাকতে হয়। এই সমস্ত চিত্র আমরা চর্যাপদ থেকে পেয়েছি। তাহলে চর্যাপদ থেকে আমরা দেখে নিলাম চর্যাপদ কে আবিষ্কার করেছিলেন, কখন রচনা হয়েছিল, এর সমাজচিত্র কিছু কিছু এখান থেকে আমরা দেখে নিলাম। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আশা করি আমি তোমাদের কিছুটা ধারণা দিতে পেরেছি। তোমরা সকলেই ভালো থাকো এই কামনা করে আজকের আলোচনার এখানেই বিরাম দিচ্ছি। ধন্যবাদ।